নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভ্লগটা আগের দিন রাত থেকেই শুরু করলাম। ঘড়িতে তখন প্রায় 10:55 বাজে। আপনাদের দাদাভাই বিরিয়ানি এনেছে। ও সন্ধেবেলা প্রায় 9টা নাগাদ ফোন করে বলল যে আমাদের পাশেই একটা দোকানে বিরিয়ানি সেল দিচ্ছে, সন্ধেবেলা থেকে সেল দেওয়া হচ্ছে, সেই কারণে ও বিরিয়ানি আনবে। আমার তৎক্ষণকে রুটি তরকারি করা হয়ে গিয়েছিল, কিন্তু বিরিয়ানি পেলে কি আর রুটি তরকারি খেতে মন যায়? সেই কারণে ওকে বলে দিলাম হ্যাঁ বিরিয়ানি নিয়ে চলে আসো। ও বিরিয়ানি নিয়ে চলে এসছে। তখন প্রায় 10:55 বাজছে, 11টাই বাজতে যায়। কিন্তু গিয়ে দেখে যে বিরিয়ানি প্রায় শেষ হয়েই গিয়েছিল। তাও দোকানদার ওকে ঘুরে আসতে দেয়নি। বিরিয়ানির যে মাংসগুলো সেগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল, ও ঘুরে চলে আসবেই বলছিল। কিন্তু দোকানদার বলল যে কষা মাংসর পিস আছে, সেই পিসগুলোই নিয়ে যেতে, আর দামটাও একটু কম নেবে। সেই কারণে ও নিল। অনেক জোরাজোরি করছিল। আমাদের পাড়ার কিছু ভাই দাদা সবাই মিলে একসাথেই গিয়েছিল। ওরা সেখানে খেয়ে নিয়েছিল আর আমার জন্য এক প্যাকেট নিয়ে আসছিল। প্রথমে একটু আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে একটুখানি মাংস দিয়ে খেলাম। বিরিয়ানি আমার খুবই পছন্দের একটা খাবার। মানে সকাল রাত দুপুর সবসময় যদি বিরিয়ানি খেতে বলে আমি তাই খেতে পারবো। আমার ভীষণই ভালো লাগে বিরিয়ানি খেতে। আর বিরিয়ানির সাথে যদি পেঁয়াজ না হয় ঠিক জমে না। কিন্তু এক কামড় করে বিরিয়ানি আর একটু করে পেঁয়াজ খেতে কিন্তু দারুণ লাগে। আর বিরিয়ানিটা যেহেতু সেলের ছিল, কিন্তু খারাপ ছিল না, খুবই সুন্দর ছিল। মাংসর পরিমাণটা কম থাকলেও বেশ খেতে ভালোই লাগছিল। কিন্তু এদিকে আমি মজা করে বিরিয়ানি খাচ্ছিলাম। আজকে রাতের ডিনারটা খুব সুন্দরই হলো। এই জন্যই বলা হয় যে মুখগহ্বর পর্যন্ত যতক্ষণ না আপনার খাবার আসে আপনি ঠিক জানেন না কোন খাবারটা আপনার কপালে লেখা আছে। রাত্রেবেলা রুটি তরকারি হয়েছিল, হঠাৎ করে কোথা থেকে বিরিয়ানি চলে আসলো। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। সকালে উঠে সকালে যা কাজ সব হয়ে গেছে। আর আগের দিনে যেহেতু রুটিগুলো ছিল তার জন্য একটু গাঢ় গাঢ় করে দুধ চা করে নিচ্ছি। বাসি রুটি বা লুচি দুধ চায়ে ডুবিয়ে খেতে খুব সুন্দরই লাগে। সেই কারণে সকালবেলা উঠে একটু চা করে নিচ্ছিলাম, তাহলে রুটিগুলোও খাওয়া হয়ে যাবে। সকালবেলা সবাই খেয়েছে, কেননা রাত্রের অনেকগুলো তো রুটি ছিল, মোটামুটি ওই 9-10টার মতো রুটি ছিল। আজ অনেক দিন পর একটু রোদ উঠেছে। কয়েকদিন বেশ টানা বৃষ্টি হচ্ছিল, একদমই রোদ উঠছিল না। আর তবে ভোরের দিকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল, মেঘলাও ছিল। তারপরে আস্তে আস্তে মেঘটা কেটে গেল, এখন বেশ রোদ্দুর হয়েছে। সেই কারণে সব জামা কাপড় দেওয়ারও খুব তাড়া আছে, কেননা কয়েকদিন বৃষ্টি হচ্ছিল বলে সব জামা কাপড় জিনিসপত্র একটু স্যাঁতস্যাঁতে হয়ে আছে। এদিকে গরম গরম চা হয়ে গেছে, রুটিগুলো খেয়ে নিলাম আর তারপরে পড়াতেও বসে পড়েছিলাম। আজ সারাদিন একটু কাজের মধ্যে ব্যস্ত আছি, কেননা সারাদিন একটু কাজের চাপ বেশি আছে। মা একটু অন্য কাজে ব্যস্ত আছে, সেই কারণে ছেলেগুলোর এইদিকে পড়াও হয়ে গেছে। আমি ওদেরকে ছুটি দিয়ে তাড়াতাড়ি রোদ উঠেছে দেখে সব জামা কাপড় মেলা ছিল যেখানে মাটির ঘরে, সেইখান থেকে নিয়ে ছাদে আগে মিলতে চলে যাব। এটা আমাদের মাটির বাড়ি, বেশ পুরনো। আগে সবাই এই বাড়িতেই থাকতো, এখন অনেক পুরনো হয়ে গেছে বলে একটু নষ্ট হয়ে গেছে। এখন তো পাকার বাড়িতে সবাই থাকে। এখানে সব জিনিসপত্র নিয়ে চলে আসলাম, তারপরে একে একে মিলতে শুরু করে দিলাম। বেশ রোদ্দুরটা করেছে। বেশ কয়েকদিন টানা টানা বৃষ্টি হবার পর একদিন মাঝে রোদ্দুর করে, সেই রোদ্দুরটা কিন্তু বেশ চড়া হয়, গায়েতে কিন্তু বেশ রোদ্দুরটা লাগে। মাটির বাড়িটা থাকায় একটা কিন্তু খুব সুবিধা হয়েছে, যখন টানা বৃষ্টি হয় জামা কাপড়গুলো মেলার জায়গা থাকে না, তখন মাটির বাড়ির বারান্দাতে মিলে দিয়ে আসি। যারা মাটির বাড়ি দেখেছেন তারা জানেন মাটির বাড়ির খুব বড় বারান্দা থাকে, সেই বারান্দাতে জলটা শুকিয়ে অনেকটাই জামা কাপড় শুকিয়ে যায়। সেই জন্য আর জামা কাপড় ভিজেও থাকে না, বাকিটা রুমে পাখার হাওয়াতে শুকিয়ে যায়। এইদিকে সব জামা কাপড় মেলাও হয়ে গেছে। আর আমি ডালটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে চাপিয়ে দিলাম, আর এদিকে চালও নিয়ে নিচ্ছি। নিতে নিতে হঠাৎ করে একটা দিদিভাই আসলো, কয়েকদিন আগে সেলাই করতে দিয়েছিল, তো সেলাইয়ের টাকাটাও দিয়ে গেল, রেখে দিলাম। আমি চালটা তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ যা রোদ্দুর করেছে বেশ গরম লাগছে। কিন্তু আজকে হঠাৎ করে রোদটা প্রচণ্ড চড়া হয়ে উঠেছে। এইদিকে ভাতটা চাপিয়ে দিচ্ছি। ভাতটা হতে হতে আমি ওইদিকে সকালে জলখাবারটাও খেয়ে নেব, আর রান্নার জন্য যে টুকটাক জোগাড় যন্ত্রগুলো সেগুলোও সেরে নেব।
আজকে রান্নার পুরো ভিডিওটা করা হয়নি, ওই বলছিলাম না আজকে একটু খুব কাজে তাড়া আছে, সেই জন্য। রান্নাতে এদিকে ডালটা আগে সেদ্ধ হয়ে গেছে, ডাল কাটা দিয়ে ঘেটে নিচ্ছিলাম। আর ডাল হয়েছিল, শাক আর আমরা চাটনি, ডিম ভাজা আর মাছের তেল দিয়ে চচ্চড়ি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাসনগুলো যতগুলো ছিল সব ধোয়া মাজা করে নিচ্ছিলাম। আর আজকের পুরো ভ্লগটা, মানে পুরো দিনের ভ্লগটা একটাতে হবে না, এটা পার্ট 1 আর একটা পার্ট 2-এতে হবে। কারণ আজকে সারাদিন এত কাজের চাপ ছিল যে পুরো ভিডিওটা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেই কারণে দুটো ভাগ করে দিয়েছি। এটা পার্ট 1 আর একটা পার্ট 2, সেটা পরের দিন আপলোড হবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এদিকে বাসন টাসন সব ধোয়া হয়ে যাবার পর আমি চলে আসলাম একটা ওআরএস খেয়ে নিতে। কেননা খুব যেদিন রোদ্দুর থাকে বা কাজের চাপ থাকে সেই দিন একটু ওআরএস বা গ্লুকন-ডি খেয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে নিজের শরীরটাও ভালো থাকবে এবং ডিহাইড্রেশন হবে না। নিজের শরীরটাও ভালো রাখা খুব জরুরি। নিজের শরীরটা ভালো না থাকলে বাকিদের খেয়াল রাখা যাবে না, আর শরীর ভালো থাকলে সব কাজের প্রতি এনার্জিটাও ভালো আসবে। এদিকে স্নান করে চলে আসলাম। আজকে স্নান করে এসে শাড়ি পরে নিয়েছিলাম, কেননা পুজো করব। পুজো করার সময় আর সন্ধে দেখানোর সময় আমি শাড়ি পরে নিই। মাথাটা আঁচড়ে আগে চুলটা বেঁধে নিলাম, কেননা সিঁদুর পরার সময় চুল খুলে পড়তে নেই, বড়রা বলে। সেই কারণে চুলটা বেঁধে তারপরে সিঁদুরটা পরে নিলাম। তারপর চলে আসলাম সোজা ঠাকুর ঘরে। এদিকে গোপুসোনাকে আগে স্নান করিয়ে নিয়েছি, আর সাথে শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিয়েছি। নেওয়ার পর ওদেরকে ভোগ দিয়ে তারপরে পুজো করে নিচ্ছিলাম। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ।